রামনগরে অমিত নিজের বড় ভাই সুমিতের সাথে থাকে। অমিতের মা বাবা ছোটবেলাতেই মরে গেছিলেন, আর এখন সুমিতই তার পালন পোষণ করে। একদিন অমিতের চোখে জল দেখে সুমিত তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ছোটে? তুই কাঁদছিস কেন? কিছু না দাদা। তোর কি বাবা মার কথা মনে পড়ছে নাকি? না তো, আমার তো মা বাবা দুজনই তুমি, আমার কারোর কথা মনে পড়ে না। এইটুকু বলে অমিত নিজের বড় ভাই সুমিতকে গলা জড়িয়ে ধরে। কখনো কখনো আমার খুব ভয় লাগে যে তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তখন। এরকমটা কোনোদিনও হবে না, আমি কোনোদিনও তোকে ছেড়ে যাব না। অমিত আর তার ভাই দুজনই খাবার খাচ্ছিল, আর খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অমিত স্কুলের জন্য তৈরি হয়ে যায়। ওর ভাই সুমিত সব সময় ওকে নিজের স্কুটারে বসিয়ে স্কুল ছেড়ে দিয়ে আসে। দাদা, হেলমেট পরে নাও। তোমার স্কুল যাওয়ার রাস্তায় পুলিশ থাকে না। দাদা, হেলমেট পুলিশওয়ালাদের থেকে বাঁচার জন্য নয়, বরং নিজের সুরক্ষার জন্য হয়। আরে ইয়ার, মনে হয় তুই আমার থেকেও বড় হয়ে গেছিস। তুমি যাই বলো না কেন দাদা, হেলমেট তো পরতেই হবে। নিজের ছোট ভাই অমিতের কথা মেনে সুমিত হেলমেট পরে নেয়। দেখলে, হেলমেট পরে তোমাকে কত ভালো দেখায়। ঠিক আছে, এখন বসে পড়, স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। অমিতকে স্কুলে ছাড়ার পর সুমিত স্কুটার নিয়ে বাড়ি ফেরত আসে। বিকেলবেলা সুমিত স্কুটার নিয়ে অমিতকে নেওয়ার জন্য তার স্কুলে যায়, কিন্তু তখনও হেলমেট পরেনি। রাস্তায় যাওয়ার সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে রাস্তা পিছলানো হয়ে যায়। ওহো, এই বৃষ্টি তো খালি বেড়েই চলেছে, এখন তো আরো জোরে চালাতে হবে। সুমিত স্কুটার আরো জোরে চালাতে শুরু করে, যার কারণে স্কুটারটা পিছলানো শুরু হয়ে যায়, আর ও মাটিতে পড়ে যায়। আর ও স্কুটার দৌড়তে দৌড়তে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে যায়, যার কারণে তার মাথায় খুব জোরে চোট লাগে, আর মাথা থেকে রক্ত বইতে শুরু করে। তক্ষুনি ওখানে একটা কার আসে। কারের মধ্যে বসেছিল একটা লোক, যিনি সুমিতকে পড়ে থাকতে দেখে তার কাছে আসেন। আরে, এর তো খুব জোর লেগেছে, ওকে তো তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। ওই লোকটা সুমিতকে তার গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়, আর সুমিতকে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। অন্যদিকে সুমিতের ছোট ভাই অমিত স্কুলের ছুটির পর তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। আজ অনেক দেরি হয়ে গেল, দাদা তো আসলোই না। এত জোরে বৃষ্টিও যে হচ্ছে, মনে হয় দাদার স্কুটি খারাপ হয়ে গেছে। অমিত হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু এখনো আস্তে আস্তে বৃষ্টি হয়ে যাচ্ছিল। আরও ভিজতে ভিজতে বাড়ি পৌঁছে যায়। ও সুমিতকে অনেক খোঁজে, কিন্তু ও সুমিতকে কোথাও খুঁজে পায় না। তারপর ও কোথা থেকে জানতে পারে যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ও হাসপাতালে আছে। অমিত দৌড়ে দৌড়ে হাসপাতালে পৌঁছায়। দাদা, তুমি কেমন আছো? আর এই অ্যাক্সিডেন্ট কি করে হলো? তুমি কেমন আছো দাদা? তোমার পরিচয় কি? আমি তোমাকে চিনতে পারছি না। আমি তোমার ছোট ভাই অমিত। আমি আসলে কে? আরে তুমিই বা কে? আমার কিছুই মনে পড়ছে না। তক্ষুনি ডাক্তার আসেন। ওনার মাথায় চোট লাগার জন্য ওনার স্মৃতিশক্তি বিলোপ হয়ে গেছে, আর ও এখন স্মৃতি হারিয়ে ফেলেছে। এটা শুনে অমিত কাঁদতে শুরু করে, আর আবার বাড়ি ফেরত আসে। আমার ভাই যদি হেলমেট পরে থাকতো, তাহলে ওনার মাথায় চোটই লাগতো না, আর আজ উনি আমার থেকে দূরে যেতেন না। এখন আমি কাউকে বিনা হেলমেটে বাইক বা স্কুটার চালাতে দেব না, আর সবাইকে হেলমেট পরাবো। ও রাত্রিবেলায় টিভিতে কার্টুন দেখছিল। তখনই ও দেখে যে একজন শ্রমিক খাদানে কাজ করার সময় পাথর থেকে বাঁচার জন্য তরমুজের হেলমেট পরেছিল। ওখান থেকে ওর মাথায় একটা আইডিয়া আসে, এখন আমিও তরমুজের হেলমেট বানাবো আর লোকেদেরকে গিফট করব। অমিত বাজার থেকে অনেকগুলো তরমুজ কিনে নিয়ে আসে, আর তরমুজের ভেতরের রসগুলো বার করে ওটা দিয়ে হেলমেট বানিয়ে দেয়। এইভাবেই অমিত সারা দিন পরিশ্রম করে অনেকগুলো হেলমেট বানিয়ে দেয়, আর ওগুলো নিয়ে ও রাস্তায় চলে যায়। এখন ও রাস্তায় যেই বিনা হেলমেটে বাইক বা স্কুটি চালাতে দেখে, ও তাদেরকে নিজের বানানো তরমুজের হেলমেট গিফট করে। এই নাও, হেলমেট পরে নাও।
অমিত এরকম করছে এটা দেখে ট্রাফিক পুলিশওয়ালা আসে আর তার কাছে এসে বলে, এটা তুমি কি করছো বাবা? অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের স্মৃতিশক্তি চলে গেছিল। যদি উনি হেলমেট পরে থাকতো তাহলে এই সব হতো না। আমি চাই যে তারপর সমস্ত লোকেরা টু হুইলার চালানোর সময় সব সময় যেন হেলমেট পরে। এই নাও, এটা হলো কি আসল হেলমেট। এটা বিতরণ করো। এটা দারুণ, মজবুত আর অনেক দিন চলবে। অমিত ওই হেলমেটগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর লোকেদেরকে এখন আসল হেলমেট দিতে শুরু করে। দেখো, একটা ছোট বাচ্চার কি সুন্দর চিন্তাধারা। আমরা এর চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাব। এখন ট্রাফিক পুলিশওয়ালা যাদেরকে বিনা হেলমেটে দেখতে পারতেন তাদের চালান কাটার বিপরীতে ওদেরকে হেলমেট দিতে শুরু করেন। অমিত আর ট্রাফিক পুলিশওয়ালা যখন ওরা হেলমেট বিতরণ করছিল তখন মিডিয়ার লোকেরা দেখে ফেলে আর এই খবরটাকে সমস্ত নিউজ চ্যানেলে দেখাতে শুরু করে। দেখতে দেখতেই এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে যায়, যার কারণে সরকারও সমস্ত টু হুইলার বাহন কোম্পানিদেরকে আদেশ দেয় যে যাতে তারা আজ থেকে যে কোনো নতুন গাড়ি বিক্রি করার সময় হেলমেট সাথে দেয়। আর যেই বাহন প্রথমে বিক্রি হয়ে গেছে সেই কোম্পানি যেন নিজের গ্রাহকদেরকে একটা একটা হেলমেট গিফট করে। এখন পুরো দেশে সমস্ত লোকেরা হেলমেট পরেই টু হুইলার চালাতো। দেখো, এখন আমাদের দেশে অ্যাক্সিডেন্টে অনেক কম লোকেরা মরবে। হেলমেট পরার এই রীতি অমিত শুরু করলো আর পয়সা না থাকা সত্ত্বেও লোকেদেরকে তরমুজের হেলমেট বানিয়ে দিল। আর সেই কারণে অমিত এখন পুরো দেশে তরমুজ হেলমেটওয়ালার নামে প্রসিদ্ধ হয়ে যায়। সরকার অমিতকে এই কাজের জন্য পুরস্কৃত করেন আর তার সাথেই তার ভাইয়ের একটা ভালো হাসপাতালে চিকিৎসাও করানো হয়। এখন ওর ভাইয়ের স্মৃতিশক্তি ফেরত চলে আসে। অমিত নিজের বড় ভাই সুমিতের সাথে দেখা করতে হাসপাতালে যায়। অমিতকে আসতে দেখে সুমিত দৌড়ে তাকে আলিঙ্গন করে। কেমন আছিস রে ছোটু? আমি তো ভালো আছি দাদা, কিন্তু তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দেখ, পুরোপুরি সুস্থ হয়ে গেছি। সুমিতের ঠিক হওয়ার খুশিতে অমিতের চোখ দিয়ে জল চলে আসে। কি হয়েছে তোর পাগলা? এখন কেন কাঁদছিস? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না, কোনোদিনও না। আজ থেকে আমি তোর সব কথা শুনবো। আর কোনোদিনও হেলমেট না পরে আমি গাড়ি চালাবো না, আর অন্য কারুকে চালাতেও দেব না। এখন অমিত আর সুমিত বাড়ি ফিরে আসে। দুজনে মিলে একটা হেলমেটের বড় দোকান খোলে আর ওই দোকানের নাম রাখা হয় তরমুজ হেলমেটওয়ালা। শিক্ষা: আমাদের দেশে প্রত্যেক দিন অনেক হাজার লোক অ্যাক্সিডেন্টের কারণে মরে যায়। যদি সমস্ত লোকেরা টু হুইলার চালানোর সময় হেলমেটের ব্যবহার করে আর তার সাথেই সুরক্ষা নিয়মের পালন করে তাহলে অ্যাক্সিডেন্টে মরার সংখ্যা অনেক অনেক কম হয়ে যাবে। ছতরপুর গ্রামে একটা গরিব পরিবার থাকত। এই পরিবারে এত গরিবী ছিল যে তাদের কাছে খাবার জন্য কোনো রেশন ছিল না। এই পরিবারে 4 জন সদস্য ছিল: রাম সিং, ওনার বউ দেবকী, ছেলে চতুর সিং আর চতুর সিংয়ের ছোট্ট বোন চারু। বাড়ির স্থিতি খুব খারাপ ছিল, তাই চারু নিজের পড়াশোনা মাঝখানেই ছেড়ে দিতে হলো। মা, আমি আবার স্কুলে যেতে চাই। বাড়িতে বসে আমি বোর হই। সোনা, তুই তো জানিসই আমাদের ঘরের স্থিতি কি। আমাদের কাছে খাবার দাবারের জন্যও পয়সা নেই। এরকম সময়ে তোর স্কুলের ফিস কে ভরবে? মায়ের কথা শুনে চারু উদাস হয়ে যায়। চারুকে এইভাবে মন খারাপ দেখে ওর ভাই চতুর সিং ওর কাছে আসে। কি হয়েছে বুনি? তোর মুখটা এরকম গোমরা কেন রে? দাদা, আমি বাড়িতে থাকতে চাই না। আমিও স্কুলে যেতে চাই। প্লিজ, আমার সব বান্ধবীরা স্কুলে যায়। বাড়িতে বসে আমি বোর হয়ে যাই। আমি জানি বুনি, পড়াশোনা করতে তুই খুব ভালোবাসিস, কিন্তু আমি এ ব্যাপারে তোকে কোনো সাহায্য করতে পারি না। চতুর সিং নিজের বোনকে স্কুলে পাঠাতে চাইছিল, কিন্তু ও অসহায় ছিল, কারণ ওর কাছে এত টাকাই ছিল না যে ও তার বোনের পড়াশোনার খরচা তুলবে। আর বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
আর মনে মনে বড়বড় করতে থাকে। খুব ভালো হতো যদি আমার কাছে পয়সা থাকতো আমার বোনকে পড়ানোর জন্য। ও আর আজকে এরকম মুখ গোমরা করে বসে থাকতো না। চতুর সিং হাঁটতে হাঁটতে গ্রামের ময়দানের কাছে পৌঁছায়। যেখানে পৌঁছে ও দেখতে পায় যে ওই মাঠে মেলা চলছে। চতুর সিং কিছুক্ষণ মেলায় ঘুরে বেড়ায় আর তারপর বাড়িতে ফেরত চলে আসে। মেলায় রং বেরঙ্গি আর অনেক ধরনের জিনিস দেখে চতুর সিংয়ের উদাসী একটু কম হয় আর ওর চেহারায় হাসি দেখতে পাওয়া যায়। ওকে হাসতে দেখে ওর বোন চারু ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে দাদা, তোমাকে তো খুশি দেখাচ্ছে। হ্যাঁ বুনি, তুই জানিস আমাদের গ্রামের মেলা বসেছে, যেখানে নানান রকম জিনিসের দোকান বসেছে। তাই সত্যি মেলা এসেছে? হ্যাঁ, আমি তোকে মিথ্যে কেন বলবো। দাদা, আমিও মেলা দেখতে চাই। আমি ওখানে কালকে যাব। ঠিক আছে দাদা, কাল আমি তোমার সাথে মেলা দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে যাস। চারুর চেহারায় মেলা দেখার খুশি দেখতে পাওয়া যায়। ও সারা রাত মেলারই স্বপ্ন দেখছিল। যখন সকাল হলো তখন চারু চতুর সিংয়ের কাছে গেল আর মেলা যাওয়ার জন্য জিদ করল। চলো না দাদা, মেলা দেখতে যাই। ঠিক আছে বোন, আমরা মেলা দেখতে যাব, কিন্তু একটু দাঁড়া। আরে এত সকালে তো দোকানগুলো খোলেই নি, তাই না? কোনো ব্যাপার না দাদা, যতক্ষণ আমরা ওখানে পৌঁছবো ততক্ষণ দোকানও খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, চল। চতুর সিং আর চারু দুজনেই মেলার জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়ল। দুজনের কাছে টাকা পয়সা মোটেই ছিল না, কিন্তু তা সত্ত্বেও চারুর চেহারায় মেলা দেখার খুব উৎসুকতা ছিল। চারু খুব জোরে জোরে হাঁটতে শুরু করলো আর মেলার দিকে এগিয়ে গেল, আর চতুর সিং একটু পেছনে হাঁটতে শুরু করলো। তাড়াতাড়ি চলো না দাদা। আরে দাঁড়া, আমরা একসাথে যাই। তুই এত তাড়াহুড়ো করছিস কেন? এত জোরে যাওয়ার দরকার নেই। চতুর সিং তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে চারুর পাশে চলে আসে আর ওরা দুজন একসাথে মেলার দিকে রওনা দেয়। কিছুক্ষণ হাঁটার পর চতুর সিং আর চারু দুজনেই ময়দানের গেটে পৌঁছায়, যেখান থেকে সুন্দর সুন্দর দোকান দেখতে পাওয়া যাচ্ছিল। এটা দেখে চারু খুব খুশি হয়। আরে বাহ দাদা, এখানকার দোকানপাট তো খুবই সুন্দর দেখতে। ভেতরে চ, ভেতরে তো আরো ভালো ভালো দোকান খোলা রয়েছে, দেখবি চ। আর অনেক খেলনা আর জামা কাপড়ের দোকান বসেছে। চতুর সিং আর চারু দুজন মিলে মেলায় ঢোকে। চারুর চোখ শুধু খেলনার ওপর ছিল। ও কিছু কিনতে চাইছিল, কিন্তু ওর কাছে টাকাই ছিল না। চারু দুঃখী চেহারায় চতুর সিংয়ের দিকে দেখে। চতুর সিং বুঝতে পারে যে চারু খেলনা চাই, কিন্তু ও কিছুই করতে পারছিল না, কারণ ওর কাছেও পয়সা ছিল না। ওরা দুজন ঘুরতে ঘুরতে দোকানে পৌঁছায়, যেখানে কিছু পুরস্কার রাখা ছিল। এসো এসো এসো, খেলো আর পুরস্কার পাও। 1000 দিয়ে টিকিট নাও আর 1 লাখ টাকার পুরস্কার পাও। এসো এসো বন্ধুরা। চতুর সিং দেখতে পায় যে দোকানের লোকেরা মাটিতে একটা আঁখ পুঁতে রেখেছে। যে তরোয়াল দিয়ে এই আখের ওপরে 4 বার মারবে আর তারপরেও যদি আখটা না কাটে, তাহলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। অনেকগুলো লোক পুরস্কারের চক্করে ওই দোকানে তলোয়ার নিয়ে আসছিল আর 1000-এর টিকিট নিয়ে নিজের তলোয়ারে আঁখের ওপরে আক্রমণ করছিল। কিন্তু 3-4 বার মারার পরই আঁখ মাঝখান থেকে কেটে যাচ্ছিল। চতুর সিং আর চারু বাড়ি ফেরে, কিন্তু চতুর সিংয়ের মাথায় ওই পুরস্কারের কথাই ঘুরে যাচ্ছিল। চতুর যে কোনো মূল্যে ওই পুরস্কার চাইছিল। চতুর সিং সারা রাত ঘুমোতে পারে না। অনেক ভাবার পর ওর মাথায় একটা আইডিয়া আসে, যেটা করে পুরস্কার জেতা যাবে। ও নিজের জমা করা সমস্ত পয়সা নিয়ে দোকানে যায় আর ওখান থেকে 50 টাকার রাবার কিনে নেয়। 1 ঘন্টা পরিশ্রম করার পর ও সেই রাবার দিয়ে একটা তলোয়ার বানিয়ে দেয়। এখন ওর কাছে তলোয়ার তো তৈরি হয়ে গেছিল, কিন্তু এখনও ওর 1000 টাকার দরকার ছিল, যাতে ও টিকিট কিনতে পারে। ও নিজের এক বন্ধুর কাছে যায়, যে খুবই ধনী ছিল। কেমন আছিস বন্ধু? আরে একদম ফার্স্ট ক্লাস আছি আমি। কি হয়েছে সকাল সকাল হঠাৎ, কি ব্যাপার? তোকে আমাকে একটু সাহায্য করতে হবে রে। কিরকম সাহায্য বল না? আমার 1000 টাকা ধার লাগবে। বিকেলের মধ্যেই তোকে তোর টাকা ফেরত দিয়ে দেব,
ঠিক আছে, যদি বিকেলের মধ্যে ফেরত দিয়েই দিস তাহলে আমি তোকে টাকা দিয়েই দিচ্ছি, কিন্তু যদি দিতে না পারিস তাহলে তুই আমাকে বিশ্বাস কর বন্ধু, আমি বিকেলের মধ্যে তোর টাকা অবশ্যই দেব। রাহুল লকার থেকে 1000 টাকা বার করে আর চতুরকে দিয়ে দেয়। ধন্যবাদ বন্ধু, বিকেলে দেখা হচ্ছে। চতুর টাকা নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ি থেকে রাবারের তলোয়ার নেয় আর মেলায় ওই তলোয়ার নিয়ে চলে যায়। আমি আমার তরোয়াল দিয়ে এই আখের ওপরে 4 বার মারবো আর আখটা কাটবে না, বলে রাখলাম আমি। যদি তুমি সেটা করতে পারো তাহলে তুমি 1 লক্ষ টাকা পুরস্কার পাবে। ঠিক আছে, তাহলে দেখো আমার কামাল। আরে তার আগে টিকিটটা তো কিনে নাও। এই নাও টাকা। এখন চতুর সিং নিজের তলোয়ার বার করে আর ওই তলোয়ার দিয়ে জোরে জোরে আঁখের ওপরে মারতে শুরু করে, কিন্তু আঁখ কাটলই না। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা সব দর্শকরা তালি বাজায়, কিন্তু পুরস্কার দেওয়ার লোকের মনে লোভ চলে আসে। ও চতুর সিংয়ের সাথে তর্ক করতে শুরু করে। না, এটা কি করে হতে পারে? তরোয়াল দিয়ে আখটা কাটলো না কেন? কারণ এটা রাবারের তরোয়াল। তাহলে তো ঠকালে তুমি। কিন্তু এটা তো আপনি বলেননি যে তরোয়াল শুধু লোহারই হতে হবে, রাবারের হলে হবে না। চতুরের কথা শুনে আশেপাশে সব লোকেরা ওর দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটার পুরস্কারটা পাওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, ও এই বুদ্ধিমানের সঙ্গে এই পুরস্কার জিতেছে, ওকে এই পুরস্কারটা দিতেই হবে। লোকেদের মুখ থেকে এরকম কথা শুনে পুরস্কারওয়ালা না চাইতেও ওকে পয়সা দিতেই হলো। পুরস্কার পেয়ে তার থেকে কিছু টাকা দিয়ে চতুর সিং মিষ্টি আর খেলনা কিনে নেয়। এইসব দেখে চারু খুব খুশি হয়। এই নে বোন, এই খেলনাগুলো সব তোর। দাদা, তোমার কাছে এত টাকা কোত্থেকে এলো? আমি মেলাতে পুরস্কার জিতেছি। চতুর সিং জিতে নেওয়া পুরস্কারের টাকাকে নিজের বাবা রাম সিংকে দিয়ে দেয়। এর মানে আমি কালই স্কুলে যেতে পারবো? হ্যাঁ বোন, এখন আর তোকে বাড়ির কাজকর্ম করতে হবে না। কাল থেকে তুই নিশ্চিন্তে স্কুলে পড়াশোনা করতে যাস। আমি রাহুলের কাছ থেকে 1000 টাকা ধার নিয়েছিলাম, ওর টাকাটা ফেরত দিয়ে আসছি। চতুর সিং রাহুলের টাকা ফেরত দিয়ে দেয়। পুরস্কারের টাকা আর চতুর সিংয়ের বুদ্ধিমানতার কারণে ওর পরিবারের সমস্ত সমস্যা ঠিক হয়ে যায় আর ওর বোন চারু স্কুলেও যেতে শুরু করে। আর এখন চতুর সিংও নিজের পড়াশোনার জন্য কিছু টাকা নিয়ে শহরে চলে যায়।